হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো এবারে তোমাদের পরীক্ষা হবে হলিস্টিক কার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতিতে। তাই তোমরা কোন কোন অধ্যায়গুলো পড়বে এবং তোমাদের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কি হবে তা তোমরা প্রথমে দেখে নাও। তো তোমাদের পড়তে হবে আঞ্চলিক শক্তির উত্থান ও ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, এই দুটি অধ্যায় তোমাদের পড়তে হবে। এবং নম্বর বিভাজন দেখো, যে এমসিকিউ থাকবে তোমাদের 6টি, তো উত্তর দিতে হবে 6টি এবং তোমাদের নম্বর থাকবে 6। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি, তোমাদের করতে হবে 4টি এবং তার জন্য নাম্বার থাকবে 4। তো 2 মার্কের প্রশ্ন থাকবে তোমাদের 4টি, তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 2টি এবং তার জন্য নম্বর থাকবে 4। তো 3 মার্কের প্রশ্ন থাকবে 4টি, উত্তর দিতে হবে 2টি এবং তার জন্য নম্বর থাকবে 6। এবং 5 মার্কের প্রশ্ন থাকবে 4টি, তো তোমাদের উত্তর দিতে হবে 2টি এবং তার জন্য নম্বর থাকবে 10। এই নিয়ে মোট তোমাদের 30 মার্কের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সাজেশন আমি রেডি করেছি। তো সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রয়োজন হলে নোটসটা রেডি করতে পারো, কারণ তোমাদের সহায়িকাগুলোতে অনেক বেশি পরিমাণে লেখা রয়েছে। তো তোমাদের যেটুকু লিখলে চলবে সেই পরিমাণে আমি প্রশ্নগুলো উত্তর রেডি করেছি। তো তোমরা প্রয়োজনে খাতাতে নোটসগুলো রেডি করতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং চ্যানেলটি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন সিলেক্ট করে নাও। তো একের দাগে কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 6টি। তো প্রথম প্রশ্ন বলছে, মোগল সম্রাট ফারুকশিয়র একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন 1717 সালে, 1722 সালে, 1723 সালে, 1727 সালে। তো সঠিক উত্তর 1717 সালে। পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি। তো সঠিক উত্তর লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন, স্থলবায়ুর চুক্তি হয়েছিল 1765 সালে, 1770 সালে, 1782 সালে ও 1802 সালে। তো সঠিক উত্তর 1782 সালে। পরের প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন রবার্ট ক্লাইভ, সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ফারুকশিয়র, সম্রাট ঔরঙ্গজেব। তো সঠিক উত্তর সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল 1793 সালে, 1800 সালে, 1802 সালে, 1823 সালে। তো সঠিক উত্তর 1800 সালে। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম কেরি, উইলিয়াম জোন্স, লর্ড ওয়েলেসলি ও লর্ড কর্নওয়ালিস। তো সঠিক উত্তর উইলিয়াম জোন্স। তো 2 এর দাগে দেখো, ঠিক ভুল নির্বাচন করো বা ঠিক ভুল লেখো যে কোনো 4টি। তো প্রথম প্রশ্ন, 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়। তো এটা অবশ্য ভুল। তো সঠিক 1717 সালে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিব পদ দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলার ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তো এটা ঠিক। 3 দাগ, লর্ড ওয়েলেসলি সিভিল সার্ভিস বা অসামরিক ব্যবস্থা চালু করেন। তো ভুল। সঠিক কি, লর্ড কর্নওয়ালিসলি সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন চালু করেছিলেন। পরের প্রশ্ন, 1793 খ্রিস্টাব্দে কোম্পানি 10 সালা বন্দোবস্ত চালু করেন। তো এটাও ভুল। তো সঠিক 1790 খ্রিস্টাব্দে 10 সালা বন্দোবস্ত চালু করেন। পরে 3 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 2টি, তার জন্য 4 নাম্বার। প্রথম প্রশ্ন, পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? তো 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশরা জয়লাভের পর মির্জাফরকে বাংলার নবাব পদে বসান, যার ফলস্বরূপ পলাশি যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মির্জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেন। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশির যুদ্ধের পর মির্জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, দ্বৈত শাসন বলতে কি বোঝো? তো 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। এর ফলে বাংলায় দুজন শাসনের শাসন কায়েম হয়। এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন বলা হয়। দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব এবং অন্যদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরের প্রশ্ন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টে কি বলা হয়েছিল? তো এই আইন অনুসারে ঠিক করা হয় বাংলার গভর্নরই হবেন গভর্নর জেনারেল। তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন। গভর্নর জেনারেল পদের মেয়াদ হবে 5 বছর। 4 জন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেল কাউন্সিল। বস্তুত এই আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয়।
পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইন বলতে কি বোঝো? তো 1784 খ্রিস্টাব্দে প্রবর্তিত পিটের ভারত শাসন আইন অনুযায়ী বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয়। এই বোর্ডের উপর কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়। ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাদের উপর গভর্নর জেনারেলের আধিপত্য ও এই আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়। তো 4 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি, 3 দুগুণে 6। প্রথম প্রশ্ন দেখো যে দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। তো দেওয়ানি লাভের গুরুত্ব 1, কোম্পানির বৈধতা প্রতিষ্ঠা। দেওয়ানি লাভের ফলে বাংলায় তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনগত বৈধতা প্রতিষ্ঠিত হয়। 2, নবাবের ক্ষমতা হ্রাস। তো ইংরেজ কোম্পানির দেওয়ানি লাভের ফলে বাংলায় নবাবের ক্ষমতা হ্রাস পেয়েছিল। 3, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রসার। তো কোম্পানি বাংলা থেকে আদায়কৃত রাজস্বের লভ্যাংশ ইংল্যান্ডে পাঠিয়ে দিত। বিপুল পরিমাণ অর্থ ইংল্যান্ডে পৌঁছাবার ফলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। পরে দেখো, সত্যবিলোপ নীতির প্রয়োগ কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় কি ভূমিকা নিয়েছিল? তো লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি প্রয়োগ করেন। কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠায় এই নীতির ভূমিকা হলো: 1, ইংরেজ আশ্রিত কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় মারা গেলে সেই রাজ্যের রাজন্যবর্গ দত্ত নিতে পারবেন না এবং উক্ত রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। 2, পুত্রহীন কোনো রাজা দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে। 3, এই নীতি প্রয়োগের ফলে 1857 খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের প্রায় 60 ভাগেরও বেশি অঞ্চল ব্রিটিশ কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, টিকা লেখো। মেকলে মিনিটস। তো মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আইন সচিব। তিনি ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক। তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য যে মিনিট বা প্রস্তাব করেন তা ম্যাকলে মিনিট বা ম্যাকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ উচিত বলে মনে করেছিলেন। পরের প্রশ্ন দেখো, ঔপনিবেশিক প্রশাসনের গৃহীত শিক্ষানীতির ত্রুটি বা কুফলগুলি কি ছিল? তো ইংরেজদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। এই শিক্ষা ব্যবস্থার ত্রুটিগুলি হলো: 1, এই শিক্ষা ব্যবস্থায় প্রধান লক্ষ্য ছিল সমাজের কিছু মানুষকে ইংরেজি শিখিয়ে ঔপনিবেশিক প্রশাসনের সঙ্গে যুক্ত করে নেওয়া। 2, সর্বসাধারণকে শিক্ষার আলোতে আনার কোনো চেষ্টাই ছিল না। 3, উচ্চশিক্ষার মাধ্যম ছিল কেবলমাত্র ইংরেজি। 4, হাতে কলমে শেখার কোনো ব্যবস্থা ছিল না, শুধুমাত্র পুঁথিগত চর্চার উপর জোর দেওয়া হয়েছিল। 5, পাশ্চাত্য শিক্ষার প্রসারে জোর দেওয়া হয়েছিল। এর ফলে ভারতীয় প্রথাগত শিক্ষা চর্চা ক্রমে লুপ্ত হয়ে গেছিল। তো 5 দাগে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি, 5 দুগুণে 10। প্রথম প্রশ্ন, অষ্টাদশ শতকে ভারতে প্রধান আঞ্চলিক শক্তিগুলির উত্থানের পিছনে মুঘল সম্রাটের ব্যক্তিগত অযোগ্যতাই কেবল দায়ী ছিল। তোমার বক্তব্যের সমর্থনে যুক্তি দাও। উত্তরটি দেখে নাও যে অষ্টাদশ শতকে ভারতে অনেকগুলি আঞ্চলিক শক্তির উত্থান হয়েছিল, তবে এই আঞ্চলিক শক্তিগুলির মধ্যে 3টি শক্তি ছিল প্রধান। এগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। ভারতে আঞ্চলিক শক্তির উত্থানের কারণ: 1, মুঘল সম্রাটদের সামরিক দুর্বলতা। তো মুঘল সম্রাটদের শক্তিশালী সেনাবাহিনীর অভাব ও মুঘল সাম্রাজ্যের অবনতির অন্যতম প্রধান কারণ ছিল। মুঘলদের অস্ত্রশস্ত্র ও যুদ্ধ কৌশল ছিল পুরনো ধাঁচের, তাই তারা আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইংরেজদের কাছে হেরে যায়। তো তোমরা উত্তরগুলো এখান থেকে রেডি করতে পারো, কারণ তোমাদের সহায়িকাগুলোতে এর থেকে অনেক বেশি পরিমাণে লেখা রয়েছে, তাই তোমরা উত্তরগুলো খাতাতে রেডি করে পড়তে পারো। পরে 2, জায়গিরদারি সংকট। মুঘল আমলে মনসবদারদের জায়গির দেওয়া হতো। উন্নত জায়গির পাওয়ার আশায় অভিজাত ও মনসবদারদের মধ্যে দলাদলি শুরু হয়। তাছাড়া মুঘল সম্রাট হিসাব মতো রাজস্ব পেতেন না, ফলে মুঘল শক্তি দুর্বল হয় ও আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। 3, কৃষক বিদ্রোহ। তো মুঘল যুগে জমিদার ও কৃষকদের বিদ্রোহ মুঘল সাম্রাজ্যের অবনতির জন্য বিশেষভাবে দায়ী। যেহেতু জায়গিরের রাজস্ব থেকেই মনসবদাররা সামরিক বাহিনীর ভরণ পোষণ করত, তাই তারা যথাসম্ভব চড়া হারে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করত। ফলে কৃষকদের অসন্তোষ বিদ্রোহের রূপ নেয়। জাট, শিখ ও সৎনামী কৃষকদের বিদ্রোহ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। 4, বৈদেশিক আক্রমণ। নাদির শাহ ও আহমদ শাহ আবদালির আক্রমণ মুঘল শক্তিকে দুর্বল করেছিল। 5, আঞ্চলিক শাসকদের উচ্চাকাঙ্ক্ষা। বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা সহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক শাসকদের স্বাধীনতা লাভের উচ্চাকাঙ্ক্ষা ছিল, তাই এই সব অঞ্চলের শাসকরা আনুষ্ঠানিকভাবে মুঘল সম্রাটের প্রতি আনুগত্য দেখালেও বাস্তবে স্বাধীনভাবে শাসন পরিচালনা করত।
তো দেখো যে পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধের মধ্যে কোনটি ব্রিটিশ কোম্পানির ভারতে ক্ষমতা বিস্তারের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল? তোমার বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি দেখে নাও যে সামগ্রিক ফলাফল ও গুরুত্বের বিচারে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ ভারতে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এর কারণগুলি হলো: 1. ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বৃদ্ধি। তো বক্সারের যুদ্ধে কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন বাংলার নবাব মীর কাসি, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং ভারতের মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ফলে ভারতের রাজনীতিতে কোম্পানির ক্ষমতা ও মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায়। 2. কোম্পানির দেওয়ানি লাভ। তো কোম্পানির দেওয়ানি লাভে কি বলছে দেখো, বক্সারের যুদ্ধে জয়লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল ছিল কোম্পানির দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধের সুবিধা লাভ করার জন্য বাংলার গভর্নর জেনারেল লর্ড ক্লাইভ 1765 খ্রিস্টাব্দের 22 আগস্ট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করেন। এই সন্ধিতে বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দেওয়ার বিনিময়ে কোম্পানির সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে। 3. বাংলার কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে বাংলার নবাবের উপর কোম্পানির পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল। বাংলার নবাব নামমাত্র শাসকে পরিণত হয়েছিল। 4. ইংরেজ বাহিনীর মর্যাদা বৃদ্ধি ও শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা। বক্সারের যুদ্ধে জয়লাভ করার ফলে ভারতে ইংরেজ বাহিনীর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল। এর ফলে তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল। তাই সব দিক থেকে বিচার করলে ভারতে ব্রিটিশ কোম্পানির ক্ষমতা বিস্তারের ক্ষেত্রে পলাশি যুদ্ধের তুলনায় বক্সারের যুদ্ধ খুব গুরুত্বপূর্ণ ছিল। এই প্রশ্নটি লং প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বড় প্রশ্ন, উইলিয়াম বেন্টিং এর সংস্কারগুলি লেখো। উত্তরটি দেখে নাও যে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন একজন উদারবাদী শাসক। ভারতীয় জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনের জন্য তিনি শাসন, বিচার, অর্থনীতি, শিক্ষা, সমাজ সর্বত্র বেশ কিছু সংস্কার করেছিলেন। যেমন শাসন সংস্কার। 1. লর্ড বেন্টিং বৈষম্যের অবসান ঘটিয়ে ভারতীয়দের উচ্চ সরকারি নানা পদে নিয়োগ করেন। 2. বেন্টিং এর শাসনকালে যে আইন তৈরি হয় সেখানে বলা হয় ব্রিটিশ কোম্পানি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের পরিবর্তে শুধুমাত্র যোগ্যতা বিচার করবে। পরে দেখো বিচার সংস্কার। তো 1. লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে এ সময় ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ ইন্ডিয়ান পেনাল কোড প্রবর্তিত হয়। 2. তিনি এলাহাবাদের সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন। এছাড়া ভারতীয়দের দেওয়ানি মামলার বিচারক পদে নিয়োগ করেন। 3. উচ্চ আদালতগুলিতে যাবতীয় কাজকর্ম ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষায় চালু করেন। তারপরে দেখো যে অর্থনৈতিক সংস্কার। তো লর্ড বেন্টিং এর শাসনকালে কোম্পানির বার্ষিক করের ঘাটতি পূরণের জন্য তিনি কর্মচারীদের বেতনের পরিমাণ হ্রাস করেন। 2. মাদ্রাজে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে তিনি ভূমি রাজস্ব বৃদ্ধি করেন। তারপরে সমাজ সংস্কার। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রোধ করে উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দেন। 2. উত্তর ও মধ্য ভারতে সক্রিয় ঠগী দস্যুদের দমন করার জন্য কর্নেল স্লিম্যানের নেতৃত্বে বেন্টিং একটি বিশেষ বিভাগ তৈরি করেন। তারপরে দেখো শিক্ষামূলক সংস্কার। তো পাশ্চাত্যবাদী বিতর্কের অবসান ঘটিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং আইন সচিব মেকলের নেতৃত্বে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটান। 1835 খ্রিস্টাব্দে ডাক্তারি শিক্ষার জন্য কলকাতা মেডিকেল কলেজ ও বোম্বাইতে এলফিনস্টোন কলেজ প্রতিষ্ঠা করেন। এইভাবে সংস্কারক হিসেবে লর্ড উইলিয়াম বেন্টিং এর উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। পরের প্রশ্ন, লর্ড কর্নওয়ালিসের সংস্কারগুলি সংক্ষেপে লেখো। তো লর্ড কর্নওয়ালিসের সংস্কার। লর্ড কর্নওয়ালিসের নানাবিধ সংস্কারগুলি হলো: 1. শাসন সংস্কার। লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার জন্য সিভিল সার্ভিস ব্যবস্থা চালু করেন। এছাড়াও তিনি ঘোষণা করেন কোম্পানির কোনো কর্মচারী ব্যক্তিগতভাবে বাণিজ্যে লিপ্ত হতে পারবে না। 2. একই কর্মচারী একাধিক বিভাগে নিযুক্ত হতে পারবে না। পরে দেখো বিচার ব্যবস্থার সংস্কার। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস আইনগুলি সংহত করে কর্নওয়ালিস কোড প্রবর্তন করেন। তার ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয়। এছাড়াও তিনি কলকাতা, মুর্শিদাবাদ, পাটনা ও ঢাকায় 4টি প্রাদেশিক দেওয়ানি আদালত স্থাপন করেন। 3. পুলিশি ব্যবস্থার সংস্কার। তো লর্ড কর্নওয়ালিস ভারতের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আধুনিক পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন। জমিদারদের কাছ থেকে পুলিশি ক্ষমতা কেড়ে নিয়ে তিনি একটি নিয়মিত পুলিশ বাহিনী গঠন করেছিলেন। এছাড়াও প্রত্যেক গ্রামের চৌকিদার গ্রামের আইন শৃঙ্খলার উপর নজর রাখতেন। 2. শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কোতোয়াল থাকতেন। 3. কলকাতার আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত করেছিলেন। তো কর্নওয়ালিস প্রবর্তিত এইসব সংস্কারগুলি তার সৃজন প্রতিভার সাক্ষ্য বহন করে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।